জামাত বিএনপি আওয়ামী লীগকে বাদ দেওয়ার কেউ না। আওয়ামী লীগকে বাদ দিতে চাইলে দেশের রাষ্ট্র গঠনতন্ত্র অনুযায়ী যদি বাদ দৃষ্টি পড়ে অবশ্যই বাদ পড়বে। একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল যদি দেশ পরিচালনা না করে সেভাবে কিভাবে দেশের পরিবর্তন আসবে? তারা কোন ম্যান্ডেট নিয়ে আসছে সেটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। কেন তারা দেশের এই পরিবর্তনের যে একটা সান্ত্বনা বাণী আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে কারো কারো উপদেষ্টার পেট ছোট ছিল 6 ইঞ্চি 4 ইঞ্চি 3 ইঞ্চি বেড়ে গেছে। এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই শান্তিতে জনগণ নাই। এখন এই শান্তিতে না থাকার যে কারণগুলো আছে, এটা যারা আমরা যে জায়গাতে আছি এক একজন এক একভাবে অশান্তিতে আছে। এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতেছে, তারা দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেনি। নাগরিক হিসেবে একটি কথা বলতে পারি যে বাংলাদেশের সকল মানুষেরই রাজনীতি করার অধিকার আছে এবং রাজনীতির নিয়ম নীতি মেনে নির্বাচন করার অধিকার আছে। আর বর্তমান যে অবস্থা চলতেছে যে তারেক আমাদের রাজপথের সহযোদ্ধা, আমরা অবশ্যই তাকে আমাদের বাংলাদেশ নিরাপদ পার্টির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই। কারণ তারেক এমন কোনো ইস্যু নিয়ে দাঁড়ায় নাই যে তার ব্যক্তি স্বার্থের জন্য বা তার পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের অবকাঠামোর পরিবর্তনের জন্য সংবিধানের যে বিষয়াদি ফ্যাসিস্ট সরকার রেখে গেছে সেই নিয়ম অনুযায়ী যদি আমাদের এই রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমাদেরকে ফ্যাসিস্টকে দূরে সরানোর কারণ কী ছিল? তো সেজন্য আমরা চাই যে এই দেশে সহজ শর্তে নিবন্ধন প্রক্রিয়া চালু হোক, এটা আমরা চাই। নির্বাচন কমিশনের কাছে আমরা আকুল আবেদন জানাই। আরেকটি কথা বলতে চাই যে আমাদেরকে এখনও বারবার আন্দোলন করে আমাদের অধিকার আদায় করতে হবে? এই ট্রেডিশন কি বাংলাদেশে চলমান প্রক্রিয়া থাকবে? কারণ যারা যে জায়গায় নীতি নির্ধারক আছেন অবশ্যই তারা পড়াশোনা করেছেন, অবশ্যই তাদের মধ্যে মেধাশক্তি আছে, জ্ঞান আছে। এই যে ওনারা যে এত কঠিন থেকে কঠিনতম করতেছেন, এতে করে তো দেশের সমস্ত জনগণ রাজপথে আবার নেমে যাবে। এই পরিস্থিতির জন্য কারা দায়ী থাকবে? তো আমি অবশ্যই নির্বাচন কমিশনকে আবারও আকুতি জানাবো, বিশেষ অনুরোধ জানাবো সহজ শর্তে যেন নিবন্ধন প্রক্রিয়াটা চালু করে। যে যুক্তিটা দাঁড় করাইছে তারেক রহমান রাস্তাটা ক্লিয়ার করতেছে, যাতে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন নিবন্ধনটা খুব সহজভাবে পায়। এটা তারেক রহমানের একার আন্দোলন না, আপামর যত অনিবন্ধিত দল আছে এবং নিবন্ধিত দলও যারা আছে তারাও একাত্মতা পোষণ করবে আমি মনে করি। সুন্দর কথা বলেছেন। আমি আসলে টাকা পয়সার বিষয়টা বলতে চাই না। যে কথাটা আমরা শুনেছি যে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, আমরা এটা পরিলক্ষিত হচ্ছি। কারণ এনসিপি নিবন্ধন পাইছে, তাতে আমাদের কোনো বিরোধিতা নাই, আমরা পূর্ণ তাদেরকে সমর্থন করি। কিন্তু কথা হচ্ছে এনসিপি তাদের যে শাপলা প্রতীক সেটা পাওয়ার আগে, যেটা আমাদের নির্বাচনীয় যে প্রতীক লিস্টে ছিল সেটাতে ছিল না। তো এনসিপি এক প্রকার জোরপূর্বকভাবেই আমরা বলবো, এখন এটার অন্তরালে যদি টাকা পয়সা লেনদেন হয়ে থাকে সেটা অন্য বিষয়, সেটা আমি জানি না, কিন্তু জোরপূর্বকভাবে তারা নিবন্ধন নিয়েছে। তো এখন আমার মনে হচ্ছে যে এই একতরফাভাবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে, কারো প্রতিনিধিত্ব করতেছে, এটা আমার মনে হচ্ছে। ওই যে বলছে যে তোমার বয়স কত 16, তো বললো যে এখন তো ওই 2015 সালে বলছে বয়স 16, এখন 2025 এসে বলতেছে 16। আমি এক কথার লোক। তো এখন যা বোঝা যাচ্ছে শেখ হাসিনা যে সংবিধান দিয়ে গেছে তারা বলতেছে যে আমরা এক সংবিধানের লোক। দেশে পরিবর্তন কিভাবে আসবে? কারণ একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল যদি দেশ পরিচালনা না করে সেভাবে কিভাবে দেশের পরিবর্তন আসবে? তারা কোন ম্যান্ডেট নিয়ে আসছে সেটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। কেন তারা দেশের এই পরিবর্তনের যে একটা সান্ত্বনা বাণী আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি? আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে কারো কারো উপদেষ্টার পেট ছোট ছিল 6 ইঞ্চি 4 ইঞ্চি 3 ইঞ্চি বেড়ে গেছে। এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এটা বাড়ানোর জন্য কখনোই নয়। তবে আমরা একটা হুঁশিয়ার দিয়ে একটা কথা বলতে চাই যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, অ্যানালগের মুক্তিযুদ্ধ 1971 সালে। আমার সন্তান হচ্ছে ডিজিটাল আমলের জুলাই যোদ্ধা। তো যেহেতু আমরা এখনও মাঝখানে আছি, তো এটার জন্য যদি এরা এই ধরনের কিছু চলমান প্রক্রিয়া চালায় যায় তাহলে আমরা মাঝখান থেকে বলে যে বাপের উপরে বাপ আছে, তো আমরা সেইভাবে আবার মাঠে নামবো। কিন্তু এই দেশকে আবার পুনরায় এই ধরনের কোনো কার্যকলাপে এইভাবে রাষ্ট্র পরিচালনা আমরা করতে দিব না। আসলে দেখেন, এই নির্বাচন কমিশন আমি বলতে চাচ্ছি না, আমি একটা কথা বলতে চাচ্ছি যে যারা যেভাবে আছেন তারা তাদের নিজেদের মন মানসিকতাকে পরিবর্তন করেন দেশের জন্য, দেশের মানুষের স্বার্থে। এখন আমার ফোড়া হয়েছে, আমি আঙ্গুল কেটে ফেলবো, আবার ফোড়া হবে আঙ্গুল কেটে ফেলবো না। আমরা চাই ফোড়ার জন্য ট্রিটমেন্ট করি। এরা থাকুক, এদের মন মানসিকতা পরিবর্তন করুক। আমরা সারা বাংলাদেশের 18 কোটি জনগণ তাদের সাথে আমরা থাকবো।
এইখানে আমি একটা কথা বলি, জামাত বিএনপি আওয়ামী লীগকে বাদ দেওয়ার কেউ না। আওয়ামী লীগকে বাদ দিতে চাইলে দেশের রাষ্ট্র গঠনতন্ত্র অনুযায়ী যদি বাদ দৃষ্টি পড়ে অবশ্যই বাদ পড়বে। এখানে জামাত বিএনপি কেউ কাউকে বাদ দেওয়ার কেউ না আমি মনে করি। তবে হ্যাঁ, বাংলাদেশে যে রূপরেখা রেখে গেছে এটা দেশের জনগণ জানে কাকে কিভাবে গ্রহণ করবে, আমরা জনগণের উপরে ছেড়ে দেবো। চাইতে একটি কথা যেটা বলতে হয়, দেশ কেমন বলতে কি, দেশের মধ্যে যে জনগণ আছে, জনগণের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে শান্তি। এই শান্তিতে জনগণ নাই। এখন এই শান্তিতে না থাকার যে কারণগুলো আছে, এটা যারা আমরা যে যে জায়গাতে আছি এক একজন এক একভাবে অশান্তিতে আছে। এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করতেছে তারা দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেন। আমার সন্তানের জন্য, আমার যে সন্তান আছে, আমি সন্তানের জন্য যতটুকু আমার তার প্রয়োজনে দাঁড়াই, আমার ভিতরে কাঁদে। আমার সন্তান একটু অসুস্থ হলে আমার ভিতর থেকে কান্না চলে আসে, তাকে দ্রুত ট্রিটমেন্ট করাতে চাই। কারণ কি, সন্তানের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, সন্তানের সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক আছে। তো এখন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তাদের যদি জনগণের প্রতি তাদের ভালোবাসা মায়া মমতা না থাকে, আত্মার সাথে আত্মার সম্পর্ক না থাকে, তাহলে দেশের মানুষ তো তারেকের মতো যারা নিবন্ধন করার জন্য শর্ত পূরণ করেছে সেই মোতাবেক তাদের সকলকেই নিবন্ধন দিতে হবে। আপনারা কি করতে চাচ্ছেন? উনি যে এত এই যে শুয়ে আছে 24 ঘন্টা, এটারও তো একটা বিহিত আছে। শুয়ে আছে, কোথায় শুয়ে আছে? নির্বাচন কমিশনের সামনে আছে, এই ভবনটার সামনে আছে। এখন যাদের বাড়ির সামনে আছে, যাদের উঠানের সামনে আছে, তাদের কি চোখ নাই? আচ্ছা, এখন আমরা যদি মনে করি বা তারা যদি মনে করে আমরা দেখেও দেখবো না, তাহলে আমরা কি ভাববো? তারা অন্ধ। এই অন্ধ লোকদেরকে দিয়ে কি আমাদের নির্বাচন কমিশন চালানো সম্ভব? তো আমি আবারও অনুরোধ জানাচ্ছি, নির্বাচন কমিশন প্রয়োজনের জন্য তারেক যে আন্দোলন গড়ে তুলতেছে, এটা তারেক এই নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, যদি না অচিরেই এটা সমাধান করে সারা দেশব্যাপী কিন্তু আবার ফুলে ফেঁপে উঠবে। বড় কথা অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাটার জন্যই দেখা যাচ্ছে কেউ রাস্তা দিয়ে হাঁটতে পারছে না, হুট করে গুম হয়ে যাচ্ছে, কেউ মার্ডার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান তখনই আসবে যখন একটা দেশের সুষ্ঠু অভিভাবক আসবে। অভিভাবক এসে দেশটা সুন্দরভাবে একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যদি বেঁধে দেয়, তাহলে অবশ্যই সেটা সুন্দর হতে পারে। এখন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে নেই দেখেই কেউ কারো মতো এসে খুন করে রাহাজারি করে চলে যেতে পারতেছে। যখন একজন অভিভাবক আসবে তখন তাদের মধ্যে একটা ভয়ভীতি। মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ এতিম? আপাতত আমার তাই মনে হচ্ছে, না হলে এইভাবে হুট করে আমরা অনেক লাশের সন্ধানও পাই না। এক্ষেত্রে আমরা ওয়ান কাইন্ড অফ অরফ্যানজের মতোই হয়ে আছি।